আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। এতদিন গায়ের জোর দেখিয়ে বাংলাদেশকে নিজেদের ইশারায় নাচিয়েছে ভারত, কিন্তু দিন এখন পুরোপুরি পাল্টে গেছে। নরেন্দ্র মোদীর হাতের পুতুল শেখ হাসিনা ক্ষমতা থেকে ছিটকে পড়ার পর থেকেই যেন চোখে সর্ষে ফুল দেখছে দিল্লি। আর সেই বুকের জ্বালা মেটাতে এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠির মাধ্যমে চরম অপমান করে বসলেন নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্মেলনের একটি দাওয়াতপত্র ঘিরেই এখন ঢাকা ও দিল্লির সম্পর্কে রীতিমতো আগুন জ্বলছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে কোনোভাবেই যেন হজম করতে পারছে না ভারত, তাই চিঠিতে ইচ্ছে করেই এমন এক শব্দ ব্যবহার করা হয়েছে যা নিয়ে এখন তোলপাড় পুরো দেশ। তবে ভারত হয়তো ভুলে গেছে, নতুন এই সরকার আগের মতো মাথা নিচু করে থাকার নয়। মোদির এই গায়ে পড়া অপমানের কড়া জবাব দিতে জাতিসংঘের বিশাল মঞ্চকে বেছে নিয়েছেন তারেক রহমান। সেখানে এমন এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান সাজানো হয়েছে যার ধাক্কায় এবার সত্যিই ভারতের ঘুম হারাম হতে চলেছে। চিঠিতে ঠিক কী লিখেছিলেন মোদি, আর জাতিসংঘের মঞ্চে তারেক রহমানের সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানটি আসলে কি? এই বিশাল মাস্টার প্ল্যানের পেছনের আসল ঘটনা বুঝতে হলে আমাদের সবার আগে নজর দিতে হবে মোদির পাঠানো সেই বিতর্কিত চিঠির দিকে। বিশ্ব রাজনীতির বিশাল মাঠে অনেক সময় বড় বড় অস্ত্রের চেয়ে একটি ছোট শব্দের আঘাত অনেক বেশি গভীর হয়। আর ঠিক এই চতুর অস্ত্রটি এবার ব্যবহার করেছে নয়াদিল্লি। ভারতের মাটিতে খুব ঘটা করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স জোটের 18তম শীর্ষ সম্মেলন। এই মেগা আয়োজনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের কাছে একটি আমন্ত্রণ পাঠিয়েছে মোদী সরকার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের হাত ধরেই এই চিঠি যখন পৌঁছায় তখন থেকে শুরু হয় আসল তোলপাড়। কারণ নরেন্দ্র মোদীর পাঠানো সেই চিঠিতে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিন্দুমাত্র সম্মান দেয়া হয়নি। এর বদলে তাকে ডাকা হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। আপাতদৃষ্টিতে বিষয়টি খুব সাধারণ একটি লেখার ভুল মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক ফন্দি। রাজনীতির মাঠে একে বলা হয় নীরব সংকেত দেওয়া বা ইশারায় নিজেদের অবস্থান বোঝানো। তারেক রহমানকে যদি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে ডাকা হতো তবে তিনি পেতেন পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা, কিন্তু বিমস্টেকের চেয়ার হিসেবে তাকে ডাকায় কেবল একটি সাধারণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ছোট করার নিচু চেষ্টা করেছে ভারত। এটি কোনোভাবেই সাধারণ লেখার ভুল বা প্রোটোকলের ভুল নয়। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যখন সাংবাদিকদের পক্ষ থেকে এই চিঠি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয় তখন মোদী সরকার একেবারে মুখে কুলুপেটে বসে থাকে। তারা কেবল কারিগরি বিষয় বলে মূল প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই নীরবতায় চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে যে তারেক সাহেবকে সবার সামনে ছোট করার জন্য এটি ছিল মোদির একটি সচেতন ও ইচ্ছাকৃত নোংরা চাল। তবে মোদী সরকার প্রশাসনের এমন নিচু মানসিকতার আসল কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসবে আরেক চাঞ্চল্যকর তথ্য। দিল্লির এমন হীনমন্যতার পেছনে আসল কারণটি কিন্তু সবারই জানা। 2024 সালের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং 26 সালের নির্বাচনের পর যখন তারেক রহমান বিপুল ভোটে জয় লাভ করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন থেকেই মোদী সরকারের বুকে শুরু হয়েছে তীব্র কাঁপুনি। কারণ তার সবচাইতে বিশ্বস্ত হাতের পুতুল শেখ হাসিনা আজ তা আর ক্ষমতায় নেই। এতদিন যাকে দিয়ে বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্যের মতো চালিয়েছে দিল্লি, সেই পুতুল সরকার ছিটকে পড়ায় ভারত এখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। ভারতের চরমপন্থীরা কোনোভাবেই তারেক সরকারকে মন থেকে মেনে নিতে পারছে না, বিশেষ করে মোদির ছোট ভাই খ্যাত পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই গলাবাজি করে আসছেন। শুভেন্দু বারবার তারেক রহমানের নতুন সরকারকে অবৈধ বলে প্রমাণ করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন।
আর ঠিক এই জায়গাতেই বড় বিপাকে আটকে গেছে মোদি প্রশাসন। চিঠিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী লিখে ফেলে তাকে এক প্রকার আইনি বৈধতা দেওয়া যায়। শুভেন্দুর সেই গলাবাজি টিকিয়ে রাখতেই মোদি প্রশাসন এমন নোংরা চাল চেলেছে, কারণ তারা তো সবসময় তারেক সাহেবকে হেনস্থা করার নানা সুযোগ খোঁজে। কিন্তু মোদি প্রশাসন বুঝতে পারেনি যে এই সস্তা চালাকির খেসারত তাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। ভারত যতই চালাকি করুক না কেন, নিজেদের স্বার্থের বেলায় তারা ঠিকই বাংলাদেশকে কাছে টানতে চায়। ব্রিক্স কেবল আর 10টা সাধারণ জোট নয়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দেশগুলোকে নিয়ে তৈরি এই জোটটি বর্তমানে বিশ্বের বুকে এক বিশাল শক্তি কেন্দ্র। ভারত খুব ভালো করেই জানে যে তাদের নিজেদের ফায়দা লোটার জন্যই বাংলাদেশকে এই জোটে ভীষণভাবে দরকার। রাজনীতির মাঠে কেউ কারো আপন নয়, থাকে কেবল নিজেদের স্বার্থ। সীমান্ত নিরাপত্তা, বিশাল বাণিজ্য, নদীর পানি বণ্টন এবং সবচেয়ে বড় কথা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগ টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সাহায্য ছাড়া দিল্লির এক পা হাঁটারও উপায় নেই। নিজেদের এই বিশাল ফায়দা হাসিলের জন্যই মোদি সরকার বাংলাদেশকে ব্রিক্সের মতো মঞ্চে রাখতে বাধ্য। কিন্তু তাদের স্বভাবসুলভ মাতব্বরির আর সহজে যাওয়ার নয়। তারা চায় বাংলাদেশ যেন আগের মতো তাদের প্রতিটি কথায় হাস্যসূচক মাথা নাড়ে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে শুরু হয়েছে নিজেদের পায়ে দাঁড়ানোর নতুন সুযোগ। তারেক রহমান খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন যে কোনো একটি নির্দিষ্ট দেশের উপর অন্ধের মতো নির্ভর করে থাকার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশ এখন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বিশ্বের অন্যান্য বড় শক্তির সাথে সমান তালে সম্পর্ক বজায় রাখবে। ভারতের এই সস্তা ছক তাই এখন আর খুব একটা কাজে আসছে না। অন্যদিকে মোদির এই সস্তা ছকের বিপরীতে তারেক রহমান এবার এমন এক ভয়ঙ্কর চাল চেলেছেন যা ভারতের রাতের ঘুম একেবারে কেড়ে নিয়েছে। মোদি প্রশাসন হয়তো ভেবেছিল একটি চিঠিতে নাম পরিবর্তন করে দিলেই বাংলাদেশ ভয় পেয়ে গুটিয়ে যাবে। কিন্তু তারা ভুলে গেছে যে তারেক রহমান রাজনীতির মাঠে একজন অত্যন্ত তুখোড় খেলোয়াড়। কোনো অপমান মুখ বুজে সহ্য করতে নেই, বরং একই মাত্রায় পাল্টা জবাব দিয়ে বুঝতে হয় কার কতটুকু জোর। সেই নোংরা অপমানের কড়া জবাব দেওয়ার জন্য তারেক সরকার এবার বেছে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ, জাতিসংঘের সাধারণ পরিষদকে। আগামী 21শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং 24শে সেপ্টেম্বর সেখানে পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে ভাষণ দেবেন তিনি। এখানেই শেষ নয়, এই নিউ ইয়র্ক সফরে ভারতের জন্য অপেক্ষা করছে এক চরম লজ্জার মুহূর্ত। কারণ এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মতো বিশাল দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি বাংলাদেশের জন্য বিশ্ব দরবারে নিজেদের ক্ষমতা দেখানোর এক অকল্পনীয় বড় সুযোগ। ব্রিক্সের মতো একটি আঞ্চলিক ছোট মঞ্চে ভারত যদি বাংলাদেশকে অপমান করার স্পর্ধা দেখায়, তবে জাতিসংঘের সেই সুবিশাল বৈশ্বিক মঞ্চ থেকে তারেক রহমান এমন এক চাল চালবেন যার ধাক্কায় মোদি প্রশাসনের সমস্ত অহংকার এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। দিল্লির ছোট মঞ্চের অপমানকে পাশ কাটিয়ে নিউ ইয়র্কের বিশাল মঞ্চে বাংলাদেশের এই রাজকীয় পথচারণা ভারতের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়াবে। দিল্লির এই বোকামির পর সামনের দিনগুলোতে ঠিক কী হতে চলেছে তা নিয়ে এখন সবার মনেই বিশাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন সবার নজর সামনের দিনগুলোর দিকে। ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে ঠিক কী ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রধানত 4টি সম্ভাবনার কথা সামনে আসছে। প্রথমত, তারেক রহমানের এই ভয়ঙ্কর পাল্টা পদক্ষেপে আতঙ্কে পড়ে ভারত হয়তো শেষমেশ নিজেদের ভুল স্বীকার করে নেবে। তারা হয়তো এই চিঠির বিতর্ককে নিছক একটি সাধারণ ভুল বলে সবার সামনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং নতুন করে পরিস্থিতি সামাল দিতে চাইবে। দ্বিতীয়ত, তারেক রহমান হয়তো ব্রিক্স সম্মেলনে যাবেন এবং সেখানে গিয়ে সরাসরি ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন।
টেবিল ছেড়ে পালিয়ে যাওয়ার চেয়ে টেবিলে বসে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মর্যাদা এবং সম্মানের বিষয়টি কড়া ভাষায় মোদিকে বুঝিয়ে দেবেন তিনি। আর এমনটি হলে ভারতের নিজেদের মাটিতে বসেই চরম গোল খেতে হবে। তৃতীয় সম্ভাবনাটি ভারতের জন্য আরও বেশি আতঙ্কের। বাংলাদেশ হয়তো ব্রিক্সের এই সম্মেলনকে সে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের সম্পূর্ণ মনোযোগ জাতিসংঘের বিশাল মঞ্চে ঠেলে দেবে। ফলে বিশ্বের বুকে নেতৃত্ব দেওয়ার যে স্বপ্ন মোদি দেখছেন, বাংলাদেশের অনুপস্থিতি থেকে সেই স্বপ্ন বেশ বড়সড় ধাক্কা খাবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে দর কষাকষির খেলা শুরু হবে। এতদিন ভারত যেভাবে চোখ রাঙানি দিয়ে নিজেদের কাজ হাসিল করে নিত, সেই সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন থেকে ভারতের প্রতিটি পদক্ষেপের বিপরীতে বাংলাদেশ নিজেদের নতুন নতুন শর্ত ছড়িয়ে দেবে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মোদি প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হবে। সব মিলিয়ে একটি চিঠির কয়েকটি শব্দ দিয়ে ভারত যে নোংরা খেলা শুরু করেছিল, তারেক রহমানের তুখোড় কৌশলের কাছে সেই খেল পুরোপুরি খতম হতে চলেছে। ভারতের দাদাগিরির দিন যে সত্যিই ফুরিয়েছে, তারেক সরকার তার প্রতিটি পদক্ষেপে তা বারবার বিশ্ববাসীকে প্রমাণ করে দিচ্ছে। এখন কেবল দেখার অপেক্ষা, জাতিসংঘের সুবিশাল মঞ্চ থেকে তারেক রহমান ঠিক কী পরিমাণ জামা ঘষে দেয় নয়াদিল্লির মুখে, আর সেই বিশাল ধাক্কা সামলাতে গিয়ে মোদি প্রশাসন কতটা হাঁসফাঁস করতে বাধ্য হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।